তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ আজকে লেকচার নাম্বার 1। আমি সেখানে চ্যাপ্টার 1 এবং 2 এর উপর তোমাদেরকে আজকে আলোচনা করব। আজকে আলোচ্য বিষয় আমরা দেখো ওখানে লিখছি জেনেটিক্স বলতে কি বুঝি, জিনতত্ত্বের ইতিহাস, জিনতত্ত্বে ব্যবহৃত শব্দপদীর ব্যাখ্যা, মেন্ডেলের সূত্রাবলীর ব্যাখ্যা এবং প্রশ্নের ধরন। আমরা প্রথমেই আসি জেনেটিক্স কি। দেখো আমি খুব সহজ ভাষায় লিখছি, জেনেটিক্স হলো বংশগতি এবং প্রকরণের বিদ্যা। বংশগতি এবং প্রকরণের বিদ্যা। যদি আমি এটা বিশদভাবে আলোচনা করি তাহলে আমরা বলতে পারি জীববিজ্ঞানের যে শাখায় জীবের বংশগতি ও প্রকরণের রীতিনীতি অর্থাৎ বংশানুক্রমিক বিভিন্ন বৈশিষ্ট্যের সঞ্চারণ পদ্ধতি এবং এসব বৈশিষ্ট্যের বাহক জেনেটিক বস্তু তথা জিনের রাসায়নিক গঠন, প্রকরণ, মিউটেশন, পারস্পরিক ক্রিয়া, জেনেটিক ইঞ্জিনিয়ারিং ইত্যাদি বিষয়ে আলোচিত করা হয়। আমরা তাকে বলি জিনতত্ত্ব বা জেনেটিক্স। আমরা বললাম সহজ ভাষায় এটি হলো বংশগতি ও প্রকরণের বিদ্যা। তোমরা জানো গ্রিক শব্দ জেনেসিস হতে এই জেনেটিক্স শব্দটির উৎপত্তি। জেনেটিক্স এর উৎপত্তি, এর আবিধানিক অর্থ হলো টু বিকাম বা উদ্ভূত হওয়া, টু বিকাম বা উদ্ভূত হওয়া। উইলিয়াম বেটসন 1906 সালে প্রথমে এই জেনেটিক্স শব্দটি ব্যবহার করেন। আমরা জেনেটিক্স সম্বন্ধে একটু ধারণা পেলাম। আমরা এখন জানি জেনেটিক্সের যেটা মূল আমাদের আলোচনার বিষয় বংশগতি এবং প্রকরণ কি। দেখো আমরা বংশগতি বলতে আমরা কি বুঝি সেটা একটু আমরা দেখিনি। যে সুনির্দিষ্ট নিয়ম ও পদ্ধতি দ্বারা পিতামাতার বৈশিষ্ট্য সমূহ সন্তান সন্ততিতে সঞ্চারিত হয় তাকে বংশগতি বলে, তাকে বংশগতি বলে। তাহলে আমি আবার কি বললাম, আবার রিপিট করে দেওয়ার জন্য, যে সুনির্দিষ্ট নিয়ম ও পদ্ধতি দ্বারা পিতামাতার বৈশিষ্ট্য সমূহ সন্তান সন্ততি সঞ্চারিত হয় তাকে বংশগতি বলে। দেখো আমি একটা ছবি দেখিয়েছি, সেখানে পিতামাতা আছে, সন্তান দেখা যাচ্ছে। তাহলে আমরা জানি পিতামাতার এক সেট ক্রোমোজোম করে নিয়েই কিন্তু আমি ডিপ্লয়েড হয়েছি। প্রত্যেকটা সন্তানের পিতামাতার এক সেট ক্রোমোজোম আছে, অর্থাৎ এই ক্রোমোজোমের মাধ্যমেই কিন্তু বংশগতি এক বংশ থেকে আর এক বংশ কি হয়, সঞ্চারিত হয়। আমরা এটাকে বলি বংশগতি। অর্থাৎ আমি আমার বাবা মা থেকে এসেছি, আমার সন্তান আবার আমার এবং আমার মিসেস থেকে এসছে। অর্থাৎ আমি আমার বাবা মার ক্রোমোজোম ধারণ করি, ঠিক একইভাবে আমার সন্তান তার বাবা মার ক্রোমোজোম সত্তা ধারণ করে। এই সত্তাটা আমরা জানি যে বংশ পরম্পরায় সঞ্চারিত হয়, বা আমরা একে উত্তরাধিকারও বলি। আমরা এক কথায় এটাকে বলি বংশগতি। এখন প্রকরণ কি? প্রকরণ হলো যে কোনো ধরনের পার্থক্য সূচক বৈশিষ্ট্য। প্রকরণ হলো যে কোনো ধরনের পার্থক্য সূচক বৈশিষ্ট্য। আমরা জানি জিনের আন্তঃক্রিয়ার ফলে এই ধরনের বৈশিষ্ট্য সূচিত হয়। সেটা হতে পারে, দেখো আমরা বাবা মা থেকে এসেছি, ভাইয়ের সাথে ভাইয়ের মিল থাকে না, কিছু মিল থাকে আবার কিছু অমিল থাকে, বোনের সাথে বোনের মিল থাকে, অমিল থাকে। এই যে অমিলগুলো, এটা পার্থক্য। এই পার্থক্যগুলো অন্তঃপ্রজাতি হতে পারে, আন্তঃপ্রজাতি হতে পারে, পরিবেশগত হতে পারে, নানা রকমের পার্থক্য আমরা দেখতে পাই। জেনেটিক্স এই বংশগতি এবং প্রকরণ কিভাবে সৃষ্টি হয় সেটা আলোচনা করে। আর এর মূলে থাকে মূলত জিন। আচ্ছা দেখো, আমাদের এই কোর্স জানতে হলে পরে মেন্ডেলের জীবনী জানতে হবে। আমরা জানি মেন্ডেল হচ্ছে ফাদার অফ জেনেটিক্স, অর্থাৎ জিনতত্ত্বের জনক। জিনতত্ত্বের জনক আমরা এটা উচ্চ মাধ্যমিক পড়েছি। মেন্ডেলের জন্মসন, জন্মস্থান, গবেষণা প্রকাশকাল, মটরশুটি গাছ তিনি কেন নির্বাচন করেছিলেন, কিভাবে গবেষণা করেছিলেন, তিনি কত সালে মৃত্যুবরণ করেন, মৃত্যুবরণের কত বছর পর তার এই গবেষণা আবার প্রকাশ পায়, ইত্যাদি। এই বিষয়গুলো তোমরা উচ্চ মাধ্যমিক পড়েছো, একটু তোমরা এটা আবার একটু নতুন আলোচনা করে নেবে। দেখো এখন এই জেনেটিক্সের বেশ কিছু শব্দাবলী আছে যেগুলো আমি এক কথায় গ্রামার বলি। এই গ্রামারগুলো বোঝানোর জন্য গ্রামারকে না বুঝতে পারে জেনেটিক্স বুঝতে পারি না। এই শব্দগুলো আমাদেরকে জানা দরকার। শব্দগুলো আমি একটু তোমাদেরকে পড়ে শোনাই, তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ। আমি 1 নম্বরে লিখছি ফ্যাক্টর, 2 নম্বরে লিখছি লোকাস, 3 নম্বরে অ্যালিল, 4 নম্বরে ফিনোটাইপ, 5 নম্বরে জিনোটাইপ, 6 নম্বরে হোমোজাইগাস বা বিশুদ্ধ, 7 নম্বরে লিখছি হেটেরোজাইগাস বা সংকর, 8 নম্বরে প্রকট, 9 নম্বরে প্রসন্ন, 10 নম্বরে এক সংকর ক্রস, 11 নম্বরে দ্বিসংকর ক্রস এবং 12 নম্বরে টেস্ট ক্রস ও ব্যাক ক্রস। তাহলে আমি প্রথমে একটু আলোকপাত করি ফ্যাক্টর বা জিন। মেন্ডেল যখন গবেষণা করেছিল তখন জিন আবিষ্কার হয়নি, কিন্তু উনি এটা অনুমান করেছিলেন যে কোষের মধ্যে এমন কিছু সত্তা আছে যা বংশ পরম্পরায় কি সঞ্চারিত হয়। উনি সেই সত্তাকে উনি বলেছিলেন ফ্যাক্টর। পরবর্তীতে ক্রোমোজোম আবিষ্কার হলো, জিন আবিষ্কার হলো। হ্যাঁ, আমরা এখন জানি জিন হচ্ছে ডিএনএর একটি অংশ,
যা নির্দিষ্ট পলিপেপটাইড চেইন তৈরির জন্য সংকেত প্রদান করতে পারে। এক কথায় প্রোটিন তৈরির সংকেত দিতে পারে। এই ফ্যাক্টর বা জিন হচ্ছে জেনেটিক্সের মৌলিক জিনিস। জিন সম্বন্ধে না জানলে জেনেটিক্স সাধারণত দুর্বোধ্য থেকে যায়। এখন জেনেটিক্সের গ্রামার বুঝতে হলে পরে তোমাকে হোমোলগাস ক্রোমোজোম বুঝতে হবে। আমরা একে বলি সমসংস্থ ক্রোমোজোম। সমসংস্থ ক্রোমোজোম। দেখো এখানে আমি স্ক্রিনে দেখো এক জোড়া ক্রোমোজোম দেখিয়েছি যাদের গঠন জিনের বিন্যাসটা একই রকমের। এর প্রত্যেকটি একটি বাবা থেকে একটি মা থেকে এসেছে, অর্থাৎ বাবা এবং মা থেকে প্রাপ্ত এক জোড়া ক্রোমোজোম যাদের জিনের বিন্যাস, তারপরে বললাম যে আকার আকৃতি সব এক, এইটাকে আমরা বলি হচ্ছে হোমোলগাস ক্রোমোজোম। আমি একে রসিকতা করে বলি বন্ধু ক্রোমোজোম। কি ক্রোমোজোম? বন্ধু ক্রোমোজোম। এদের মধ্যে জিনের গঠনের মিল আছে। এখন এই বন্ধু ক্রোমোজোম বা হোমোলগাস বা সমসংস্থ ক্রোমোজোমে দেখো আমি এখানে মেনশন করছি একই লোকাসে একই জাতীয় জিন দেখাইছি। আর দেখিয়েছি আর এর সাথে আর, ই এর সাথে পি, এর সাথে এ, বি এর সাথে বি, সি এর সাথে সি। দেখো এই যে ক্রোমোজোমে যে জিনের অবস্থানগুলো আছে, আর বলি, পি বলি, এ বলি, বি বলি বা সি বলি, এগুলোকে আমরা এক কথায় বলি লোকাস। লোকাসটা শব্দটা অর্থ হচ্ছে ক্রোমোজোমে জিনের অবস্থান। তাহলে অ্যালিল কি? দেখো এই সমস্ত ক্রোমোজোমে নির্দিষ্ট লোকাসে একই বৈশিষ্ট্যের জিনগুলো থাকে, যেমন আর এর সাথে আর, পি এর সাথে পি, এর সাথে এ, এগুলো নির্দিষ্ট লোকাস এবং এই লোকাসে একই ধরনের জিনগুলো থাকে। যেমন সে আমি আর হয়তো বলতে পারি এটা রাত। দেখো আর এখানে রাত আছে অমসৃণ, এটাও অমসৃণ। তাহলে এই একই লোকাস, জিনের বৈশিষ্ট্য একই রকমের। এই ধরনের আমরা জিনকে বলি অ্যালিল। অর্থাৎ অ্যালিল হচ্ছে একই লোকাসে হোমোলগাস ক্রোমোজোমে একই লোকাসে বিদ্যমান জিন দ্বয় পরস্পরের অ্যালিল। যেমন আর এর অ্যালিল আর, আর এর অ্যালিল আর, আবার পি এর অ্যালিল কি পি। তাহলে আমি যখনই বলবো অ্যালিল তখন আমার জানতে হবে যে হোমোলগাস ক্রোমোজোম এবং নির্দিষ্ট লোকাসে এক জোড়া জিন। এই অ্যালিল সমধর্মী হতে পারে, অ্যালিল বিপরীতধর্মী হতে পারে। আমি কি বললাম যে অ্যালিল সমধর্মী হতে পারে, অ্যালিল বিপরীতধর্মী হতে পারে। যেমন দেখো এখানে ক্যাপিটাল সি আছে, স্মল সি আছে, এটা দুটো বিপরীতধর্মী, আর বাকিগুলো সমধর্মী হতে পারে। তাহলে আমরা অ্যালিল কি বুঝলাম। এখন দেখো ফিনোটাইপ। জীবের যে কোনো বাহ্যিক লক্ষণ বা বৈশিষ্ট্যকে আমরা ফিনোটাইপ বলি। জীবের যে কোনো বাহ্যিক লক্ষণ বা বৈশিষ্ট্যকে আমরা ফিনোটাইপ বলি। জীবের যে কোনো বাহ্যিক লক্ষণ বা বৈশিষ্ট্যকে আমরা ফিনোটাইপ বলি। দেখো ফিনোটাইপ আমি যদি বলি যে গায়ের বর্ণ বা দৈহিক উচ্চতা, চুলের বর্ণ, চোখের বর্ণ, আমি যে কোনো বৈশিষ্ট্য যদি বলি সেটা ফিনোটাইপ। ফিনোটাইপ নিয়ন্ত্রণকারী জিন যুগলকে আমরা বলি জিনোটাইপ। কেন যুগল? জিনোটাইপ হতে পারে একই লোকাসে কমপক্ষে এক জোড়া জিন লাগে। এক জোড়া জিন ছাড়া জিনোটাইপ প্রকাশ করা যায় না। তাহলে আমি কি বললাম? জিনোটাইপ হচ্ছে একই লোকাসে বিদ্যমান যে জিনদ্বয় আছে, এই যে বৈশিষ্ট্য নিয়ন্ত্রণকারী ফ্যাক্টর, এটাই হচ্ছে আমরা বললাম জিনোটাইপ। অর্থাৎ ফিনোটাইপ নিয়ন্ত্রণকারী জিন যুগল। ফিনোটাইপ নিয়ন্ত্রণকারী জিন যুগল, এই জিন যুগলকে আমরা জিনোটাইপ বলি। সাধারণত জিনোটাইপ ইংরেজি বর্ণেও লিখতে হয়, যেমন পি পি আর আর লিখছি জিনোটাইপ। তাহলে আমরা শিখলাম ফ্যাক্টর কি, লোকাস কি, অ্যালিল কি, ফিনোটাইপ কি, জিনোটাইপ কি। এখন দেখো হোমোজাইগাস বা বিশুদ্ধটা কি। হোমোজাইগাস বা বিশুদ্ধ, দেখো এটা খুব ইম্পর্টেন্ট। দেখো আমরা কোন একটি বৈশিষ্ট্য নিয়ন্ত্রণকারী যে জিন যুগল আছে, এই জিন যুগল যদি একই রকমের হয়, আমি সে মনে করলাম আর এবং আর, স্মল আর, ক্যাপিটাল আর ক্যাপিটাল একই রকমের, এই একই রকম যখন হয় তখন তাকে আমরা হলো বিশুদ্ধ বা হোমোজাইগাস। তাহলে আমরা কি বললাম? যে কোনো একটি বৈশিষ্ট্য নিয়ন্ত্রণকারী একই লোকাসে জিন দ্বয় বা অ্যালিল দ্বয় যদি সমধর্মী হয় তখন তাকে আমরা হোমোজাইগাস বলি। হোমোজাইগাস প্রকট হতে পারে, হোমোজাইগাস প্রচ্ছন্ন হতে পারে। যেমন আমি এখানে স্মল লেটার আমরা জানি যে প্রচ্ছন্ন বৈশিষ্ট্য উল্লেখ করে, স্মল আর আর লিখিছি আমি, এটা হচ্ছে হোমোজাইগাস প্রচ্ছন্ন। পাশাপাশি এখানে ক্যাপিটাল এ আছে, এটা হোমোজাইগাস প্রকট। তাহলে হোমোজাইগাস বা বিশুদ্ধ, হোমোজাইগাস বা বিশুদ্ধ অর্থাৎ অ্যালিল দ্বয় সমধর্মী, অ্যালিল দ্বয় সমধর্মী। এখন যদি এই একই লোকাসের জিন দ্বয় পরস্পর বিপরীত ধর্মী হয় তখন তাকে আমরা হেটেরোজাইগাস বা আমরা সংকর বলি। অর্থাৎ একটা বৈশিষ্ট্য নিয়ন্ত্রণকারী এক জোড়া জিন, যেমন প্রকট প্রচ্ছন্ন জিন দুটোই থাকে, এরকম কোনো বৈশিষ্ট্য থাকলে আমরা তাকে বলি এক কথাই যে সেটা হেটেরোজাইগাস বা সংকর, হেটেরোজাইগাস বা সংকর। অর্থাৎ জিন দুটি ভিন্ন হবে, জিন দুটি ভিন্ন হয়। এরপরে দেখো প্রকট বৈশিষ্ট্য। প্রকট বৈশিষ্ট্য দেখো আমরা জানি যে আমরা যদি দুটির
বিশুদ্ধ যে একজোড়া বিপরীত ধর্মের জীবের মধ্যে ক্রস করি, যেমন কালোর বিপরীতে হয়তো বাদামি, কালো মাথা এবং বাদামি পিতা নিয়ে আমরা ক্রস করলাম। ক্রস করলে পরে F1 যে বৈশিষ্ট্যটি প্রকাশ পাবে সেটাই প্রকাট। আমি আবার বলি যে আমি একজোড়া বিপরীত ধর্মের বিশুদ্ধ জীব নিয়ে ক্রস করলাম, বিশুদ্ধ জীব নিয়ে ক্রস করার পরে F1 যেটি প্রকাশ পাবে সেটি হচ্ছে প্রকাট, আর F1 যেটি প্রকাশ পাবে না সেটি হচ্ছে প্রসন্ন। প্রকাট এবং প্রসন্ন আমরা জানলাম। প্রকাট আবার দুই ধরনের, প্রকাট দুই ধরনের, হোমোজাইগাস প্রকাট, হেটেরোজাইগাস প্রকাট। যেমন এখানে আমি এ এর সাথে এ দেখাইছি, এটা হচ্ছে হোমোজাইগাস প্রকাট, কারণ আমরা জানি প্রকাটগুলো ক্যাপিটাল দিয়ে লিখতে হয়, প্রকাটগুলো ক্যাপিটাল অক্ষর ব্যবহার করতে হয়, আর প্রসন্নগুলো স্মল ব্যবহার করতে হয়। যেহেতু দুটোই ক্যাপিটাল এ এবং একই লোকস আছে, এটা হচ্ছে আমরা বলবো হোমোজাইগাস প্রকাট। পাশাপাশি এখানে দেখলাম ছোট হাতের আর ছোট হাতের আর আছে, এটা বলি আমরা হোমোজাইগাস প্রসন্ন, হোমোজাইগাস প্রসন্ন। তাহলে প্রকাট কয় ধরনের? প্রকাট দুই ধরনের, হোমোজাইগাস প্রকাট এবং হেটেরোজাইগাস প্রকাট। দেখো হোমোজাইগাস প্রকাট বলতে জিনটা একই রকমের, আর হেটেরোজাইগাস প্রকাট দেখো ক্যাপিটাল সি তো স্মল সি আছে। এখানে আমরা একটা জিনিস দেখলাম, ক্যাপিটাল সি আছে বলেই কিন্তু স্মল সি প্রকাশ পাবে না মেন্ডেলিয়ার রীতি অনুসারে। এইটা হচ্ছে হেটেরোজাইগাস, যেখানে প্রকাট প্রসন্নের উভয় জিনিস কি ধারণ করে, একে আমরা সংকরও বলি, সংকরও বলে থাকি। দেখো এক সংকর ক্রস, দেখো এবার এক সংকর ক্রস জিন তত্ত্বে আমি যে কোনো পরীক্ষায় এক জোড়া বিপরীত বৈশিষ্ট্য বিবেচনা করব। এক সংকরে মনোহাইব্রিডে আমি এক জোড়া বিপরীত বৈশিষ্ট্য আমি নিয়ে যখন ক্রস করব, যেমন হতে পারে কালোর বিপরীত বাদামি, লাম্বার বিপরীত খাটো হতে পারে। আর যখনই আমি দুই জোড়া বিপরীত বৈশিষ্ট্য নেব, যেমন হতে পারে কালো, তোমরা জানো গিনিপিগের ক্রস করছো, কালো ছোট লোম, বাদামি লম্বা লোম, তার গায়ের বর্ণ ছিল কালো, লোম ছিল ছোট, তাহলে এখানে দুইটা বৈশিষ্ট্য। এই দুই জোড়া যখন বিপরীত বৈশিষ্ট্য নেব তখন আমরা তাকে বলবো দ্বিসংকর ক্রস, দ্বিসংকর ক্রস। এখন দেখো টেস্ট ক্রস এবং ব্যাক ক্রস, এটা তোমাদের আর একটা ভিন্ন অধ্যায়ে আমরা বিস্তারিত পড়বো। শুধু এখন এতটুকু জেনে রাখো, কোনো জীব হোমোজাইগাস হেটেরোজাইগাস, কোনো জীব হোমোজাইগাস হেটেরোজাইগাস তা জানার জন্য ওই জীবের সাথে একই বৈশিষ্ট্যের জিন উপাদান বিশিষ্ট প্রসন্ন অ্যালিল বহনকারী আরেকটি জীবের ক্রসকে আমরা টেস্ট ক্রস বলি। অর্থাৎ F1 প্রাপ্ত আমরা জীবের সাথে যদি তার প্রসন্ন মাতা পিতাদের ক্রস করি সেটা হচ্ছে টেস্ট ক্রস, আর F1 প্রাপ্ত যে জীবটা আছে তার সাথে আমরা প্রসন্ন বা প্রকার যে কোনো বৈশিষ্ট্য যদি ক্রস করি সেটা হয় ব্যাক ক্রস। এটা আমরা আর একটা অধ্যায়ে আমরা নির্দিষ্টভাবে এটা আলোকপাত করব। তাহলে আমরা এই অধ্যায়ে শিখলাম বেশ কিছু শব্দবলী। আমরা জিন কি জানলাম, লোকাস কি, অ্যালিল কি, ফিনোটাইপ কি, জিনোটাইপ কি, হোমোজাইগাস বা বিশুদ্ধ কি, হেটেরোজাইগাস বা সংকর কি, প্রকাট এবং প্রসন্ন, এক সংকর, দ্বিসংকর, টেস্ট ক্রস এবং ব্যাক ক্রস। আমরা এই অধ্যায়ে এখন মেন্ডেলের প্রথম সূত্র নিয়ে আলোচনা করব। তাহলে আমরা জানি একে বলা হয় ল অফ সেগ্রিগেশন বা পৃথকীকরণ সূত্র। আমরা সূত্রটা একটু তোমাদেরকে, তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ, আমি একটু পড়ে শোনাই। সংকর জীবে বিপরীত বৈশিষ্ট্যের ফ্যাক্টরগুলো বা জিনগুলো মিশ্রিত বা পরিবর্তিত না হয়ে পাশাপাশি অবস্থান করে এবং গ্যামেট সৃষ্টির সময় পরস্পর থেকে পৃথক হয়ে ভিন্ন ভিন্ন গ্যামেটে প্রবেশ করে। এই সূত্রকে ল অফ মোনোহাইব্রিড ক্রস বা ল অফ পিউরিটি অফ গ্যামেটে বলা হয়। এর ফলে আমরা জানি ফিনোটাইপিক অনুপাত 3:1 হয় এবং জিনোটাইপিক অনুপাত 1:2:1 হয়। তাই সূত্রটা আমরা মূল জিনিস দেখলাম যে আমাদেরকে, আমরা যদি সংকর জীব দেখি সেখানে বিপরীত বৈশিষ্ট্যের ফ্যাক্টরগুলো পাশাপাশি অবস্থান করবে এবং পরবর্তীতে গ্যামেট সৃষ্টির সময় তারা পৃথক পৃথক হয়ে ভিন্ন ভিন্ন গ্যামেটে প্রবেশ করবে। আমরা উদাহরণ হিসাবে এখানে গিনিপিগের গায়ের বর্ণ আমরা উদাহরণটা ব্যবহার করছি। দেখো আমরা জানি যে গিনিপিগের গায়ের বর্ণ ক্ষেত্রে কালো বর্ণ বাদামির প্রকার। আমি যদি মনে করি যে কালো বর্ণের জন্য দায়ী জিন হলো বড় হাতের বি এবং বাদামি বর্ণের জন্য দায়ী জিন হলো ছোট হাতের বি, তাহলে আমরা এখন ক্রস করে দেখি যে মেন্ডেলের প্রথম সূত্র আমরা কিভাবে ব্যাখ্যা করতে পারি। আমরা বললাম যে আমরা জানি যে কোনো ক্রস করার কিছু শর্ত আছে। যে কোনো ক্রসের সময় কি বলে রাখি, প্রথমে পিতামাতা নির্ধারণ করতে হয়। পিতামাতা নির্ধারণ করার পর পিতামাতার ফিনোটাইপ, প্রথমে পিতামাতার ফিনোটাইপ, তারপরে ফিনোটাইপ অনুযায়ী জিনোটাইপ লিখতে হয়, তারপরে জিনোটাইপ অনুযায়ী গ্যামেট তৈরি করতে হয়। আমরা জানি জিনোটাইপ অলওয়েজ ডিপ্লয়েড হয় আর গ্যামেট হয় হ্যাপ্লয়েড। তারপরে F1 প্রথমে জিনোটাইপ লিখতে হয়। দেখো F1 জিনোটাইপ লিখছি, আমরা জিনোটাইপ লিখছি। দেখো পিতা এবং মাতা থেকে গ্যামেট সেল গমনিতে জাইগোট তৈরি, জাইগোট টাইপ হলো জিনোটাইপ শুরু হলো এবং তারপরে ফিনোটাইপ। এরপরে আমরা যেহেতু এটা বংশগতিবিদ্যা দেখো
আমরা F1 এর মধ্যে আমরা ক্রস করছি, অর্থাৎ এই যে কালো শঙ্কর কালোর সাথে শঙ্কর কালো ক্রস করছি, করে আমরা F2 তে দেখছি আমরা। এখানে আমি জিনিস বলে রাখি, জিনতাত্ত্বিক ব্যাখ্যা করার সময় আমার সুনির্দিষ্ট পিতামাতা ধরতে হয়, পিতামাতার বাহ্যিক বৈশিষ্ট্য মতো ফিনোটাইপ, তার জিনোটাইপ, সেখান থেকে গ্যামেট, F1 জন্য কী পেলাম, F1 জন্য থেকে আবার F1 জন্য ক্রস করে আমরা F2 তে কী পেলাম সেটা দেখবো আমরা। এখানে একটু বলে রাখি, গ্যামেট তৈরির কিছু নিয়ম আছে, তোমরা এখানে দেখছো এখানে হ্যাপ্লয়েড আছে, ডিপ্লয়েড আছে। দেখো এখান থেকে দুটো গ্যামেট তৈরি হয়, দুটোই বড় হাতের বি বড় হাতের বি, যেহেতু সমধর্মী গ্যামেট আমরা একটা বি লিখছি। একইভাবে দেখো ছোট হাতের এখানে বি বি দুটো হয়েছিল, আমরা একটা লিখছি সমধর্মী বলে। তাহলে F1 এ আবার দেখো পিতামাতার এক সেট ক্রোমোজোম এসে ডিপ্লয়েড অবস্থা কি প্রাপ্ত হলো। আচ্ছা, তাহলে এখন আমরা এখানে মেন্ডেলের সূত্রটা আমরা একটু মিলাইনি। তাহলে আমরা এখানে দেখলাম যে F1 এ কালো প্রকাশ পেয়েছিল এই গবেষণায়, যেহেতু দুটো বিশুদ্ধ জীব কালো এবং বাদামি, তাহলে F1 এ যেটা প্রকাশ সেটা প্রকাট, অর্থাৎ কালোটা ছিল প্রকাট, আমরা কালোটা ক্যাপিটাল দিয়ে লিখছি। একইভাবে বাদামিটা আমরা লিখছি স্মল দিয়ে। কেন? এটা প্রসন্নতাই। হেটেরোজাইগাস জীব দেখো বড় হাতের বি আছে, ছোট হাতের বিও আছে। এক্ষেত্রে আমরা দেখলাম যে প্রকাট প্রসন্ন নিয়ম অনুযায়ী এখানে বড় হাতের বি থেকে ছোট বি প্রকাশ পাবে না, এটার বর্ণ হয়েছে কালো। কিন্তু এটা বিশুদ্ধ কালো নয়, কারণ বাদামির বর্ণ জিনও কি ধারণ করে, এই জন্য একে বলা হয় শঙ্কর কালো। এরকম যদি আমি আবার শঙ্কর কালোর সাথে ক্রস করি একটি স্ত্রী এবং পুরুষ নিয়ে, সেক্ষেত্রে আমি দেখলাম F2 তে বিশুদ্ধ কালো পেয়েছি একটি, শঙ্কর কালো দুইটি, আর বাদামি একটি, অর্থাৎ কালো পেয়েছে মোট তিনটি, কালো পেয়েছে মোট তিনটি। এই জন্য আমরা একে ফিনোটাইপিক অনুবাদ বলি 3:1। আর যখনই আমি জিনোটাইপ ধরবো তখন বিশুদ্ধ বি বি একটি, হেটেরোজাইগাস বি বি দুইটি এবং বাদামি একটি। অর্থাৎ যখন জিনোটাইপ ধরবো অনুপাত হবে 1:2:1। তাহলে এখানে মেন্ডেলের সূত্র কোথায় সেটা আমরা একটু মিলাই নিই। দেখো মেন্ডেল বলেছে এই যে শঙ্কর জীব, এই শঙ্কর জীবের বৈশিষ্ট্যগুলো মিশ্রিত বা পরিবর্তিত না হয়ে পাশাপাশি অবস্থান করে। লক্ষ্য করো, বি ফর ব্ল্যাক আর স্মল বি ফর ব্রাউন, এই ব্ল্যাক এবং ব্রাউন বৈশিষ্ট্যগুলো কিন্তু মিশ্রিত হয়নি, পরিবর্তিত হয়নি, পাশাপাশি অবস্থান করছে। যেহেতু প্রকাট প্রসন্ন ক্রিয়া, এখানে প্রকারটা প্রকাশ পাইছে, কালো প্রকার কার উপরে, বাদামের উপরে। F1 আমরা পেলাম সকল গিরিবিক কালো, কিন্তু এই কালো কিন্তু বিশুদ্ধ নয়, এ শঙ্কর কালো। এরকম যদি শঙ্কর কালো ক্রস করলাম, সেখানে দেখলাম দেখো এই যে বি এর সাথে বি যখন আবার তারা জনন কোষ তৈরি করছে, দেখো জোড়া ভেঙে পৃথক হয়ে গেল। আমরা সেটা বলেছিলাম, দেখো গ্যামেট সৃষ্টির সময় পরস্পর থেকে ভিন্ন হয়ে পৃথক হয়ে ভিন্ন ভিন্ন গ্যামেটে প্রবেশ করে। তাই যদি হয় এখানে দেখো যে শঙ্কর জীব F2 তে আবার গ্যামেট সৃষ্টির সময় ভিন্ন ভিন্ন জোড়ায় কি প্রবেশ করলো। সূত্রটা কি হবে, আমি এটা কল্পনা করি যে শঙ্কর জীবে বৈশিষ্ট্যগুলি মিশ্রিত বা পরিবর্তিত না হয়ে পাশাপাশি অবস্থান করে, এবং পরবর্তীতে যখন তারা পরবর্তীতে এই যে জোড়া ভেঙে পৃথক পৃথক ধরন কোষে কি প্রবেশ করলো। আমরা একে বলছি মেন্ডেলের প্রথম সূত্র, বা আমরা একে বলছি ল অফ সেগ্রিগেশন, পৃথকীকরণ সূত্র। দেখো এর ফলে আমরা পেলাম কি, মেন্ডেলের প্রথম সূত্র অনুপাত পেলাম 3:1, ফিনোটাইপিক অনুপাত, এবং জিনোটাইপিক অনুপাত পেলাম 1:2:1। দেখো আমরা নেক্সট মেন্ডেলের দ্বিতীয় সূত্রে আসি। সূত্রটা আমি একটু দেখো, তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ। আমি একটু পড়ে শোনাই। 2 বা ততোধিক জোড়া বিপরীত বৈশিষ্ট্য সম্পন্ন জীবের মধ্যে ক্রস ঘটালে প্রথম শঙ্কর পুরুষে শুধু প্রকার বৈশিষ্ট্যগুলোই প্রকাশিত হয়, কিন্তু জননকোষ উৎপাদনকালে বৈশিষ্ট্যগুলো জোড়া ভেঙে পরস্পর থেকে স্বতন্ত্র বা স্বাধীনভাবে বিন্যস্ত হয়ে ভিন্ন ভিন্ন জননকোষে প্রবেশ করে। আমরা এই সূত্রকে বলি ল অব ইন্ডিপেন্ডেন্ট অ্যাসেটমেন্ট বা স্বাধীনভাবে সঞ্চালনের সূত্র। এই সূত্রের ফিনোটাইপিক অনুপাত হচ্ছে 9:3:3:1। আমরা এটা ডাই বা ট্রাই বা টেট্রা যে হাইব্রিড নিয়ে না কেন, এই সূত্রটা আমরা সাধারণত তার ব্যাখ্যা দেখতে পাই। তবে যেহেতু এটা ডাই হাইব্রিড ক্রস আমি ধরে করি, দুইটা যদি বৈশিষ্ট্য ধরে করে, তাহলে উদাহরণ আমরা এখানে নিয়েছি গিনিপিগের ডায়ের বর্ণ এবং লোমের বৈশিষ্ট্য, গায়ের বর্ণ এবং লোমের বৈশিষ্ট্য। দেখো আমরা জানি গিনিপিগের কালো বর্ণ বাদামি বর্ণের প্রকার, আর ছোট লোম হচ্ছে লম্বা লোমের উপরে প্রকার। তাহলে আমরা দেখো ধরে নিছি যে মনে করি কালো বর্ণের জন্য দায়ী জিন বড় হাতের বি, এবং বাদামি বর্ণের জন্য দায়ী জিন ছোট হাতের বি। ছোট লম্বের জন্য দায়ী জিন আমরা ধরছি বড় হাতের এস, এবং লম্বা লম্বের জন্য ছোট হাতের এস। অর্থাৎ এখানে ছোট লম্ব প্রকার লম্বা লম্বের উপরে, এবং কালো বর্ণ প্রকার হচ্ছে বাদামি বর্ণের উপরে। আমরা জিনতাত্ত্বিক ব্যাখ্যায় আসি। আমি আগেই বললাম জিনতাত্ত্বিক ব্যাখ্যা শুরুতে পিতামাতা ধরে নিতে হয়।
পিতামাতা ধরে নিতে হয়। আমি এখানে দিছি বিশুদ্ধ কালো বর্ণ ও ছোট লোম। ডাইহাইব্রিড ক্রস বৈশিষ্ট্য দুটি, বিশুদ্ধ কালো বর্ণ ও ছোট লোম এবং বিশুদ্ধ বাদামি বর্ণ ও লম্বা লোম। দেখো আমি এখানে দেখো আমি বলেছিলাম যে একটা বৈশিষ্ট্য জন্য এক জোড়া জিন লাগে জিনোটাইপের জন্য। দেখো এখানে বি আছে কালো বর্ণের জন্য, আর ক্যাপিটাল এস আছে ছোট লোমের জন্য। একইভাবে স্মল বি এবং স্মল এস দেখো এক জোড়া করে আছে বাদামি বর্ণ লম্বা লোমের জন্য। এখান থেকে মোট গ্যামেট হয় 4টা, বি এর সাথে এস, বি এর সাথে এস, বি এর সাথে এস, বি এর সাথে এস, মোট 4টা গ্যামেট হয়। গ্যামেটগুলো সমাধানী বলে আমি একটা লিখছি, এখানে একইভাবে সমাধান বলে আমি একটা লিখছি। F1 দেখো আমি পেলাম একটা হেটেরোজাইগাস অবস্থা। দেখো ক্যাপিটাল বি আছে, স্মল বি আছে, ক্যাপিটাল এস আছে, স্মল এস আছে। একে আমরা বলি এই বি যদি ক্যাপিটাল বি আছে কাজে স্মল বি প্রকাশ পাবে না, মানে বি ফর ব্ল্যাক, আর ক্যাপিটাল এস ফর ছোট লোম। কিন্তু এখানে দেখো বাদামি এবং লম্বা লোমের জিনো কিন্তু আছে। প্রকাট প্রচ্ছন্নের ক্রিয়ার জন্য প্রকারগুলো প্রকাশ পেয়েছে, প্রচ্ছন্নের প্রকাশ পায়নি। আমরা একে বলি শঙ্কর কালো ও ছোট লোম, শঙ্কর কালো ও ছোট লোম। মানে বিশুদ্ধ কালো এবং বাদামি বর্ণ ছোট লোম এবং বাদামি বর্ণ এবং লম্বা লোমের মধ্যে ক্রস করলে পরে আমরা দেখলাম যে হ্যাপ্লয়েড গ্যামেট হলো, সেই গ্যামেটের মিলনের পরে F1 এ আমরা পেলাম শঙ্কর কালো ও ছোট লোম। এখন আমরা দেখবো F2 তে কি হয়। দেখো F1 জনের মধ্যে ক্রস, আমরা সেখানে শঙ্কর কালো ছোট লোম যেটা F1 এ পেয়েছিলাম তার সাথে শঙ্কর কালো ছোট লোম ক্রস করলাম। দেখো এখানে গ্যামেটগুলো 4 ধরনের, সমধর্মী হলে আমি একটা লিখতাম, 4 ধরনের। দেখো বি এর সাথে এস প্রথমে লিখছি আমি, তারপর লিখছি দেখো বড় হাতের বি ছোট হাতের এস, মানে বি এর সাথে দুটো এস এর সাথে আমার গ্যামেট করা হলো। এখন দেখো স্মল বি ক্যাপিটাল বি, স্মল ক্যাপিটাল এস, স্মল বি স্মল এস, এই 4 ধরনের গ্যামেট হয়। এখানেও 4 ধরনের গ্যামেট হয়, এছাড়া আর কোনো গ্যামেট হয় না। F2 তে দেখো আমরা এখানে পানেট চেকার বোর্ড ব্যবহার করছি, তোমরা এটা জানো। পানেট চেকার বোর্ডে সাধারণত মেল এবং ফিমেল গ্যামেটগুলো কলাম এবং সারির মধ্যে বসাতে হয়। দেখো আমি যদি মনে করি এটা ফিমেল গ্যামেট ছিল, দেখো এটা বিএস, এখানে বিএস বসিয়েছি, তারপরে বিএস বিএস বিএস, একইভাবে আমি এদিকে মেল গ্যামেটগুলো বসিয়েছি। এখন ক্রস করার পরে দেখো 1 নম্বর ঘরে আমি পেয়েছি বিবি এস এস, বিবি এস এস, একইভাবে এখানে পেয়েছি দেখো বিবি এস ছোট হাতের এস। এরকম 16টি ঘর পেয়েছি। কয়টি ঘর পেয়েছি? 16টি ঘর। দেখো আমি একটা ইন্ডেক্স দিছি, যে সমস্ত জিনোটাইপে কমপক্ষে একটা ক্যাপিটাল বি এবং ক্যাপিটাল এস আছে, যে সমস্ত জিনোটাইপে কমপক্ষে একটা ক্যাপিটাল বি এবং কমপক্ষে একটা ক্যাপিটাল এস আছে, যে সমস্ত জিনোটাইপে কমপক্ষে একটা ক্যাপিটাল বি এবং ক্যাপিটাল এস আছে, সেগুলো যেহেতু ক্যাপিটাল বি আছে, আমরা জানি প্রকাশ প্রচ্ছন্নের নিয়ম আছে, ক্যাপিটাল বি থাকলে স্মল বি প্রকাশ পাবে না, তাহলে ক্যাপিটাল বি ফর ব্ল্যাক। আর যেখানে ক্যাপিটাল এস আছে আমরা জানি এসটা প্রকার, এস ফর ছোট লোম। এরকম আমরা 9টি ঘর পেয়েছি। কয়টি ঘর? 9টি ঘর। যে 9টি ঘরে কমপক্ষে একটা ক্যাপিটাল বি এবং কমপক্ষে একটা ক্যাপিটাল এস আছে। এই 9টি F2 যে আমরা বঙ্গধার পাবো, এই 9টি গায়ের বর্ণ হবে কালো এবং লোম হবে ছোট। একইভাবে আমরা 3টি ঘরে বড় হাতের বি পেয়েছি, সাথে ছোট হাতের বি থাকতে পারে, বড় হাতের বি থাকতে পারে, কিন্তু সেখানে কোনো ক্যাপিটাল এস নাই, ক্যাপিটাল এস নাই। যেমন একটি ঘর দেখো, আমি তোমাকে কার্সার রেখে দেখাচ্ছি, এখানে ক্যাপিটাল বি আছে কিন্তু ক্যাপিটাল এস নাই, এখানেও ক্যাপিটাল এস নাই, এখানেও ক্যাপিটাল এস নাই। 1 2 3, এই 3টি ঘরে তাহলে কি হবে? ক্যাপিটাল বি ফর ব্ল্যাক আর স্মল এস ফর লম্বা। তাহলে আমরা এই 3টি এসে পেলাম কালো এবং লম্বা লোম, কালো এবং লম্বা লোম। এবং দেখো আমরা বাকি 3টে ঘর দেখো, স্মল বি বাট ক্যাপিটাল এস আছে, স্মল বি বাট ক্যাপিটাল এস, স্মল বি হলো ক্যাপিটাল এস। যদি এরকম পাই তাহলে স্মল বি ফর আমাদের বাদামি এবং ক্যাপিটাল এস ওয়ান কি ছোট লোম, তাহলে বাদামি এবং ছোট লোম। এরকম পেয়েছি 3টা। আর একেবারে 16 নম্বর ঘরটা দেখো, সেখানে কোনো প্রকার জিন নাই, আমরা একে বলি বাদামি লম্বা লোম। ইন্ডেক্সে এটা ছোট হাতের বি হবে, সেটা আমরা একটু খেয়াল করবো। দেখো এর ফলে আমরা পেলাম কি, কালো ছোট লোম 9টি, কালো লম্বা লোম 3টি, বাদামি ছোট লোম 3টি, বাদামি লম্বা লোম 1টি। অর্থাৎ মেন্ডেলের দ্বিতীয় সূত্রে ফিনোটাইপিক অনুপাত দাঁড়ালো 9:3:3:1, 9:3:3:1। তাহলে এখানে সূত্রটা কোথায় সেটা আমরা একটু দেখে নিই। দেখো তাহলে সূত্রে আমরা পড়েছিলাম
বলেছিলাম যে দুই বা ততোধিক জোড়া বিপরীত বৈশিষ্ট্য সম্পন্ন জীবের মধ্যে ক্রস ঘটালে প্রথম সংকর পুরুষে শুধু প্রকার বৈশিষ্ট্যগুলো প্রকাশিত হবে। আমরা এখানে দেখো দুই বা ততোধিক জোড়া, আমরা দুই জোড়া নিয়েছিলাম, শঙ্কর কালো ছোট লোম, শঙ্কর কালো লোম ও ছোট লোম। দেখো দেখো এখানে দেখো আমরা বলেছিলাম, সরি, বিশুদ্ধ কালো বর্ণ ও ছোট লোম, বিশুদ্ধ বাদামি বর্ণ লম্বা লোম। আমরা বলেছিলাম যে দুই বা ততোধিক জোড়া, আমরা দুই জোড়া বিপরীত বৈশিষ্ট্য নিয়েছি। কালো বর্ণের সাথে হচ্ছে বাদামি বর্ণ, আর ছোট লোমের সাথে হচ্ছে লম্বা লোম। এই বৈশিষ্ট্য নেওয়ার পরে দেখো আমরা বললাম প্রথম F1 এ শুধু প্রকারগুলো প্রকাশ পেল, F1 এ শুধুমাত্র প্রকারগুলো প্রকাশ পেল, কারণ আমরা জানি কালো বর্ণ প্রকার বাদামির উপরে, একইভাবে ছোট লোম প্রকার হচ্ছে লম্বা লোমের উপরে। F1 এ শুধুমাত্র প্রকারগুলো প্রকাশ পেল, সেটা মেন্ডেল বলে গেছে। আমরা মিলাই নিই দুই বা ততোধিক বিপরীত বৈশিষ্ট্য, কালো এবং ছোট লোম, এই ক্রস করলে পরে F1 এ শুধুমাত্র প্রকারগুলো প্রকাশ পেল। কিন্তু পরবর্তীতে দেখো জননকোট যখন তৈরি করলো, এরা স্বতন্ত্র ও স্বাধীনভাবে জোড়া ভেঙে পৃথক পৃথক জননকোষে প্রবেশ করলো, স্বাধীন বা স্বতন্ত্রভাবে পৃথক পৃথক জননকোষে প্রবেশ করলো। এইটা হচ্ছে মেন্ডেলের দ্বিতীয় সূত্র ব্যাখ্যা। এই সূত্রটা আমরা একটু মিলাই নিই। আমরা বললাম যে দুই বা ততোধিক জোড়া বিপরীত বৈশিষ্ট্য সম্পন্ন জীবের মধ্যে ক্রস ঘটালে প্রথম সংকর পুরুষে শুধুমাত্র প্রকার বৈশিষ্ট্যগুলো প্রকাশিত হয়। আমরা সেটা দেখলাম, বিশুদ্ধ কালো বর্ণ ছোট লোম, বাদামি বর্ণ লম্বা লোম ক্রস করলে পরে ফলে সংকর কালো ছোট লোম প্রকাশ পেলো। F2 যখন গঠন করি তখন আমরা দেখলাম যে গ্যামেটগুলো আমরা গ্যামেট তৈরির সময় দেখলাম যে জিনোটাইপের যে জিনগুলো পরস্পর জোড়া ভেঙে পৃথক পৃথক গ্যামেটে প্রবেশ করলো, এবং এর ফলে আমরা পেলাম 9:3:3:1, 9:3:3:1। এখন এই অধ্যায়ের প্রশ্নাবলী নিয়ে আমরা একটু আলোচনা করি। তোমরা জানো যে কুইজ প্রশ্ন এখানে মেন্ডেলের জীবন থেকে আসতে পারে। মেন্ডেলের জন্মস্থান কোথায়, জন্ম শহর কোথায়, জেনেটিক্স শব্দটির উৎপত্তি কিভাবে হয়েছে, আমি আগেই বলেছি জেনেসিস থেকে, শব্দটি কে প্রণয়ন করেছিল, জিন তত্ত্ব কি, প্রকারণ কি, বলতে পারে অ্যালিল কি, বলতে পারে লোকাস কি, বলতে পারে ফিনোটাইপ কি, জিনোটাইপ কি, এক সংকর ক্রস কি, হ্যাঁ বলতে পারে দ্বিসংকর ক্রস কি, হ্যাঁ টেস্ট ক্রস কি, ব্যাক ক্রস কি, হ্যাঁ প্রকার বৈশিষ্ট্য কি, প্রসন্ন কি, হোমোজাইগাস কি, হেটেরোজাইগাস কি, এগুলো সবই 1 নম্বরের হতে পারে। 4 নম্বর প্রশ্ন আমরা বলতে পারি যে মেন্ডেলের প্রথম সূত্রকে আমরা ল অফ সেগ্রিগেশন বলি কেন, দ্বিতীয় সূত্রকে আমরা ল অফ ইন্ডিপেন্ডেন্ট অ্যাসেটমেন্ট বলি কেন। এবং আরেকটা প্রশ্ন তোমরা একটু জেনে রাখো, হয়তো এমন কোনো প্রশ্ন বলতে পারে যে মেন্ডেলের দ্বিতীয় সূত্রের মধ্যে প্রথম সূত্র অন্তর্নিহিত আছে, মেন্ডেলের দ্বিতীয় সূত্রের মধ্যে প্রথম সূত্র অন্তর্নিহিত আছে। যদি আমরা এইটার ব্যাখ্যায় আসি, আমি একটু তোমাদেরকে পিছনে নিয়ে আসি। আমরা প্রথম সূত্র যেটা পড়েছিলাম, দেখো প্রথম সূত্র পড়েছিলাম, আমরা বলছি যে এই প্রথম সূত্রটা দ্বিতীয় সূত্রের মধ্যে অন্তর্নিহিত আছে, এইটা আমাদেরকে প্রমাণ করতে হবে। প্রথম সূত্রে আমরা F1 এ বলেছিলাম যে সংকর জীবে বৈশিষ্ট্যগুলি মিশ্রিত হয় না, পরিবর্তিত হয় না। এই বৈশিষ্ট্যটি আমরা দেখি মেন্ডেলের দ্বিতীয় সূত্রের মধ্যে আছে কিনা। আমরা কি বললাম, আমরা বললাম যে সংকর জীবে বৈশিষ্ট্যগুলো মিশ্রিত হয় না, পরিবর্তিত হয় না। দ্বিতীয় সূত্রে আমরা একটু আসি, মিলাই নিয়ে আমরা দেখো দ্বিতীয় সূত্রে আমরা যখন সংকর জীব F1 এ পেলাম, সেখানেও একইভাবে বৈশিষ্ট্য দেখো, বি এর ক্যাপিটাল বি এর পাশে স্মল বি আছে, ক্যাপিটাল বি এর পাশে স্মল বি আছে, ক্যাপিটাল এস এর পাশে স্মল এস আছে। মানে বৈশিষ্ট্যগুলো কিন্তু বিপরীত ধর্মী। বি ফর ব্ল্যাক, বি ফর ব্রাউন, এস ফর শর্ট, এস ফর কি টল। বৈশিষ্ট্যগুলো দেখো পাশাপাশি অবস্থান করছে, মিশ্রিত হয়নি, পরিবর্তিত হয়নি। তাহলে প্রথম সূত্রের যে মৌলিক প্রথম কন্ডিশন, সেটা আমরা দেখলাম দ্বিতীয় সূত্রের মধ্যেও কি আছে, দ্বিতীয় মধ্যেও আছে। এরপরে আমরা প্রথম সূত্রে আমরা বললাম যে যদি এই ক্রিয়া হেটেরোজাইগাস থেকে যদি আমরা আবার ক্রস করি, তাহলে আমরা 3:1 পাবো। যদি এটা মনে হাইব্রিড ছিল, আমরা 3:1 অনুপাত পেয়েছিলাম, অর্থাৎ 3 ভাগ কালো আর 1 ভাগ কি বাদামি। যদি আমরা মেন্ডেলের দ্বিতীয় সূত্রে আমরা পৃথক পৃথকভাবে কল্পনা করি, যে এখানে আমি যদি শুধু কালোর সাথে আমি এখানেও বাদামি নিই, কালোর সাথে বাদামি, শুধু আমি যদি কালো কল্পনা করি, অর্থাৎ ক্যাপিটাল বি কল্পনা করি,
তাহলে ক্যাপিটাল বি আমি এখানে মোট 12টা ঘরে পাবো। ক্যাপিটাল বি কয়টা ঘরে পাবো? মোট 12টা ঘরে। আর যেটা বাদামি বর্ণ যেটা আমরা বললাম ব্রাউন ছোটতে বি, সেটা পাবো আমরা 4টা ঘরে। কয়টা ঘরে? 4টা ঘরে। 1 2 3 4 আমি কারসার রাখছি। এই 4টা বাদে বাকি প্রত্যেকটা ঘরে কমপক্ষে একটা ক্যাপিটাল বি এবং একটা ক্যাপিটাল বি আছে। তাহলে ক্যাপিটাল বি থাকলে স্মল বি প্রকাশ পাবে না। তাহলে আমরা যদি এখন পৃথক পৃথকভাবে কল্পনা করি কালোর সাথে বাদামি অনুপাতটা কত, তাহলে এখানে আমরা কালো পেলাম 12টি আর বাদামি পেলাম 4টি। তাহলে অনুপাতটা কি হলো? 12:4 3:1। অর্থাৎ মেন্ডেলের সূত্রকে যদি আমি ডাইহাইব্রিডকে মনোহাইব্রিড হিসেবে কল্পনা করি, একটা বৈশিষ্ট্য দেখি সংচরণটা, তাহলে এখানেও কি মনোহাইব্রিড সূত্রটা আছে। একইভাবে যদি আমি মনে করি বাদামি, বাদামি ফলে আমি দেখলাম সরি ছোট দল ক্যাপিটাল এস, যদি ক্যাপিটাল এস যদি কল্পনা করি তাহলে ক্যাপিটাল এস আছে এখানে 12টা ঘরে আর স্মল এস আছে 4টা ঘরে। দেখো আমি কারসার রাখছি একটা ঘরে, দুটো ঘরে, 3টা ঘরে, 4টা ঘরে। তাহলে এখানে যদি আমি পৃথক পৃথকভাবে নিই যে ছোট লোম এবং লম্বা লোম, ছোট লোম এবং লম্বা লোম, ছোট লোম পেয়েছি আমি 12টি আর লম্বা লোম পেলাম আমি 4টি। তাহলে 12:4 3:1। এটা খুব বারবার এটা পরীক্ষায় আসতে পারে, অনেকবারই এটা ইম্পর্টেন্ট কোশ্চেন যে দ্বিতীয় সূত্রের মধ্যে প্রথম সূত্র অন্তর্নিহিত আছে। এমনও বলতে পারে যে প্রথম সূত্রে ছাড়া দ্বিতীয় সূত্র প্রমাণ করা যায় না। এখন একটা জিনিস তোমরা জানো যে মেন্ডেলের যে মেন্ডেলের তত্ত্ব মেন্ডেলিজম, এই মেন্ডেলের তত্ত্বের ক্ষেত্রে আমরা একটা জিনিস ছিলাম, মেন্ডেল দুটো জিনিস উনি আমাদেরকে খুব সহজভাবে ব্যাখ্যা করে গেছেন, গবেষণা প্রমাণ করে গেছেন। সেটা হচ্ছে একটি হচ্ছে মেন্ডেলের ক্রিয়াটাকে আমরা বলি প্রকট প্রছন্দের ক্রিয়া। মেন্ডেলের ক্রিয়াকে বলি প্রকট প্রছন্দের ক্রিয়া। শর্ত হচ্ছে কি এই প্রকট এবং প্রছন্ন জিনদ্বয়গুলো অ্যালিলিক হয়ে যাবে, অ্যালিলিক হয়ে যাবে। অর্থাৎ একই লোকাসে জিনদ্বয়, একই লোকাসের জিনদ্বয় সেখানে যদি প্রকট থাকে প্রছন্দটি প্রকাশ পাবে না, প্রকার থাকলে পছন্দ প্রকাশ পাবে না। দেখো আমরা একই লোকাস বলতে এখানে দেখো ক্যাপিটাল বি এবং স্মল বি বলেছি, আমরা ক্রিয়া করেছি সবসময় বি এবং এস এর সাথে, বি এবং বি এর সাথে, বি এর সাথে কখনো এস ক্রিয়া করি না। কিন্তু এই কথাটাই বোঝাতে চাচ্ছি যে মেন্ডেলের ক্রিয়াটা হচ্ছে অ্যালিলিক ক্রিয়া, বি এর সাথে বি এস এর সাথে কি এস, এবং এই অ্যালিলিক ক্রিয়াটা কি ধরনের ক্রিয়া? অ্যালিলিক ক্রিয়াটা হচ্ছে প্রকাট প্রসন্ন ক্রিয়া। অ্যালিলিক ক্রিয়াটা হচ্ছে প্রকাট প্রসন্নের ক্রিয়া, প্রকাট প্রসন্নের ক্রিয়া। প্রকট প্রসন্নের ক্রিয়াটা আমরা কি বললাম যে একই লোক আছে প্রকট জিন থাকলে প্রসন্নটা প্রকাশ কি পাবে না, এটা আমরা বললাম। তাহলে আর এটা শর্ত হচ্ছে অ্যালিলিক ক্রিয়া হতে হবে। তাহলে মেন্ডেলের সূত্রের প্রধান দুটি বৈশিষ্ট্য হচ্ছে অ্যালিলিক ক্রিয়া এবং এটা হচ্ছে আমরা বলি প্রকট প্রসন্নের ক্রিয়া। আরেকটি প্রশ্ন তোমাদের আলোকপাত করি, তোমাদেরকে হয়তো প্রশ্ন বললো যে মানব কল্যাণের জিন তত্ত্বের ভূমিকা লেখো। 4 নম্বরে আসতে পারে, বড় প্রশ্ন হিসাবে আসতে পারে। 4 নম্বরে যদি আসে তাহলে আমরা একটু আগে বুঝলাম যে জীবদেহের বিভিন্ন বৈশিষ্ট্যের সঞ্চারণ, তার প্রকরণ, বিবর্তন ইত্যাদির প্রয়োজনীয় ব্যাখ্যা কিন্তু জিনতত্ত্বের মাধ্যমে করা যায়। তাহলে এক কথায় হচ্ছে মানুষের প্রকরণ, বিবর্তন বা তার বিভিন্ন বৈশিষ্ট্যের সঞ্চারণ জিনতত্ত্ব ছাড়া সঠিকভাবে ব্যাখ্যা করা যায় না। দেখো আমরা এই যে বললাম যে আমরা এখন যে সংকরায়নের মাধ্যমে উন্নত জাতের উদ্ভব করছি, এর মূলে কিন্তু জিন প্রকৌশল, জেনেটিক্স, মূলে কি জেনেটিক্স। তাহলে জিনতত্ত্বের জ্ঞান প্রয়োগ করেই কিন্তু আমরা এই জিন প্রকৌশল বা জেনেটিক ইঞ্জিনিয়ারিং বা বায়োটেকনোলজি এগুলোকে প্রভূত উন্নয়ন সাধন করেছি। যদি আমি তার জিনতত্ত্ব আমার জ্ঞান না থাকে তাহলে এই সম্বন্ধে আমি কোনো কাজই করতে পারবো না। দেখো এখন তোমরা জানো যে তোমরা উচ্চ মাধ্যমিক অনেকে জেনেটিক রোগ, ডিজিজ বা ডিসঅর্ডার পড়ে এসছো, বর্ণাঢ্যতা, হিমোফিলিয়া, এরকম অসংখ্য রোগ আছে যে রোগগুলো আমরা জানি যে জিনতত্ত্বের মাধ্যমে এদের বংশগতি এবং এদের বংশগতির সাথে সাথে এদের প্রকৃতিটাও কি ব্যাখ্যা করা যায়। তাহলে চিকিৎসা বিজ্ঞানে জেনেটিক্সের অবদান কিন্তু অনস্বীকার্য, কারণ জিনতত্ত্বের মাধ্যমে কিন্তু এগুলো এক করা সম্ভব। এরপর দেখো তোমরা এই যে এখন করোনাকালীন সময়ে বিভিন্ন রকমের জিনোম সিকোয়েন্স তোমরা শুনছো, ভাইরাসের ভ্যাকসিন আবিষ্কারের জন্য লাগছে, এই মূলে কিন্তু ছিল জিনতত্ত্ব। কারণ
জেনেটিক ইঞ্জিনিয়ারিং প্রযুক্তিটা যেটা আছে সেটা জিনের উপর ডিপেন্ডেন্ট। আমরা এইগুলো প্রযুক্তির মাধ্যমে জীবন রক্ষাকারী ঔষধ, ভ্যাকসিন, তারপরে বিভিন্ন এনজাইম, হরমোন ইত্যাদি উৎপাদন করতে পারি। এর ফলে কি হয়, যে জীবন তো রক্ষা করেই এবং পৃথিবীকে অনেক রোগের থেকে কি তারা মুক্তি দেয়। অপরাধ বিজ্ঞান, অপরাধ বিজ্ঞানে আমরা জানি ডিএনএ ফিঙ্গারপ্রিন্টিং বা রক্ত গ্রুপ নির্ণয়ের মাধ্যমে আমরা অপরাধী যাচাই করতে পারি, অপরাধী যাচাই করতে পারি, শনাক্ত করতে পারি। এখানেও কিন্তু জিন তত্ত্বের ভূমিকা অপরিসীম। একইভাবে দেখো, জিন তত্ত্বের আলোকে আমরা এই যে ফিঙ্গারপ্রিন্ট নিয়ে আমরা দেখলাম, সেক্ষেত্রে কিন্তু উন্নত বৈশিষ্ট্য সম্পন্ন আমরা কি সিকোয়েন্স করতে পারি, করে আমরা আমাদের কাজে লাগাতে পারি। দেখো, আমরা জানি যে উন্নত প্রাণী যেগুলো আছে সেগুলো থেকে আমরা জিন নিয়ে অদন্ত প্রাণীতে আমরা পাঠাচ্ছি, আমরা ম্যানিপুলেট করছি, প্রকৌশলের মাধ্যমে কি আমরা নতুন নতুন আমাদের আমাদের প্রয়োজনীয় উদ্ভিদ বা প্রাণীকে আমরা সৃষ্টি করছি। তাহলে এটা মানব কল্যাণে জিন তত্ত্বের ভূমিকা কিন্তু অনস্বীকার্য। এখন দেখো বড় প্রশ্ন কি হতে পারে, বড় প্রশ্ন, ছোট প্রশ্ন আরেকটাই বলে রাখি, হয়তো বলতে পারে জিন তত্ত্বে অবদান, জিন তত্ত্বে অবদান রক্ষাকারী 5 জন বিজ্ঞানীর নাম এবং তাদের অবদান লেখো। আমি কি বললাম, যে জিন তত্ত্বে যে অবদান রক্ষাকারী 5 জন বিজ্ঞানীর নাম এবং তাদের অবদান আসতে পারে। এরপরে বলতে পারে মেন্ডেলের গবেষণায় মটরশুঁটি গাছ বেছে নেওয়ার কারণ কি ছিল। মেন্ডেলের গবেষণায় মটরশুঁটির গাছ বেছে নেওয়ার কারণ, তোমরা এটাই উচ্চ মাধ্যমিক পড়েছো, আমি একটু আলোকপাত করি। আমরা জানি যে বেছে নেওয়ার কারণ ছিল মটরশুঁটি গাছগুলো একাধিক সুস্পষ্ট তুলনামূলক বিপরীত বৈশিষ্ট্য বিদ্যমান। মটরশুঁটি যে গাছগুলো ছিল একাধিক সুস্পষ্ট বিপরীত বৈশিষ্ট্যগুলো কি সেখানে বিদ্যমান ছিল। আমরা জানি মেন্ডেল অনেকগুলো বৈশিষ্ট্য ব্যবহার করেছিলেন, যেমন আমরা বলতে পারি বীজের আকার, বীজের বর্ণ,